where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজন করা অনলাইন ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি অনন্যা সরকার, নিবেদিতা গার্লস হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষিকা। আজকে আমি দশম শ্রেণীর পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা এই অধ্যায়টা নিয়ে আলোচনায় করব। শুরু করছি আজকের আলোচনা। যদিও আমরা পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা এই দুটো একইভাবে একই অর্থে কথার মধ্যে ব্যবহার করে থাকি, কিন্তু বাস্তবে কিন্তু পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা দুটো ভিন্ন শব্দ এবং এই দুটোর অর্থও কিন্তু ভিন্ন। তো প্রথমেই আমরা জানব পরিবহন কি। যে মাধ্যমের সাহায্যে পণ্য বা যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় তাকে বলা হচ্ছে পরিবহন। আর এই পরিবহনের সঙ্গে যা যা যুক্ত, মানে পরিবহনের মাধ্যম, পরিবহনের পথ বা পরিবহনের যে নিয়ম শৃঙ্খলা বা নিয়মকানুন যা কিছু আছে, সমস্তটাকে নিয়েই একসঙ্গে বলা হচ্ছে পরিবহন ব্যবস্থা। আমাদের জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে অঙ্গাঙ্গিভাবে পরিবহন ব্যবস্থা কিন্তু জড়িয়ে গেছে। আমরা এবারে জানব পরিবহনের গুরুত্ব। পরিবহনের গুরুত্ব বা আমাদের জীবনে পরিবহনের কি প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখে নেব। তাহলে আমরা জেনে নেব পরিবহনের গুরুত্বগুলো। প্রথমেই রয়েছে স্থানান্তরণ। স্থানান্তরণ অর্থাৎ যে কোনো ব্যবসা বাণিজ্যে আমি যে জিনিসটা উৎপন্ন করছি সেটা যদি আমি না পৌঁছাতে পারি, অন্য জায়গায় না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমার সেই জিনিসটা উৎপাদন করে প্রফিট নেই। উদাহরণ হিসেবে আমরা ধরছি দার্জিলিংয়ের চায়ের কথা। এবারে দার্জিলিংয়ের চা দার্জিলিংয়ে উৎপন্ন হয়ে যদি বাইরে বিশ্ববাজারে না ছড়িয়ে পড়তো, তাহলে কিন্তু এর যা গুণগত মান সেই অনুযায়ী কিন্তু সে তার দামটা পেত না। কাজে যে জিনিস যেখানে উৎপন্ন হচ্ছে সেটা অন্যত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমার অবশ্যই পরিবহন দরকার। তারপরে হচ্ছে কৃষির উন্নতি। ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ। গ্রামাঞ্চলে যেখানে কৃষি মূলত হচ্ছে ভারতের, সেখানে কৃষির জন্য যে সকল জিনিস আমাদের প্রয়োজন হচ্ছে, যেমন যন্ত্রপাতি হোক, সার হোক, কীটনাশক হোক, সেগুলো যেমন পরিবহনের মাধ্যমে ওই কৃষি যেখানে হচ্ছে সেখানে পৌঁছাচ্ছে পরিবহনের মাধ্যমে, আবার যে কৃষিজ ফসলটা উৎপন্ন হচ্ছে সেটাও কিন্তু বাজারে পৌঁছাচ্ছে এই পরিবহনের মাধ্যমে। তৃতীয় হচ্ছে শিল্পোন্নতি। যে কোনো শিল্পের জন্য যে কাঁচামাল প্রয়োজন হয় বা অন্যান্য যা কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়, সবই কিন্তু পরিবহনের মাধ্যমে ওই শিল্পকেন্দ্রে পৌঁছাচ্ছে। এছাড়া শিল্প কেন্দ্র থেকে যে সকল দ্রব্য উৎপন্ন হচ্ছে সেগুলো বাজারে বিক্রির জন্য ছড়িয়ে পড়ছেও কিন্তু পরিবহনের মাধ্যমে, অর্থাৎ পরিবহনের সাহায্য ছাড়া আমরা কিন্তু শিল্পোন্নতিও করতে পারবো না। প্রাকৃতিক সম্পদ আহরণ। যে কোনো খনিজ সম্পদ বা বনজ সম্পদ যা কিছুই আমি আহরণ করি, সেই স্থান থেকে যেখানে ওটার প্রয়োজন রয়েছে শিল্পকেন্দ্রে বা বাজারে পৌঁছানোর জন্য আমার পরিবহন প্রয়োজন হচ্ছে। 5 নম্বর হচ্ছে শিল্পের বিকেন্দ্রীকরণ। আমরা যদি শিল্পের অবস্থানের কারণগুলো জানি আগে, যে শিল্প কী কী কারণে কোথাও গড়ে ওঠে, তাহলে কিন্তু যে কোনো শিল্পপতিই চায় হয় কাঁচামালের কাছে, যেখানে কাঁচামালের যোগান রয়েছে তার কাছে শিল্প গড়ে তুলতে, বা যেখানে বাজার রয়েছে তার কাছাকাছি শিল্প গড়ে তুলতে। তার কারণ হচ্ছে তাকে হয় কাঁচামালটা নিয়ে আসতে হবে বা যে তৈরি প্রোডাক্টটা রয়েছে সেটা তাকে বাজারে পৌঁছাতে হবে, অর্থাৎ পরিবহন তাকে করতেই হবে। কাজে যেখানে তার পরিবহন খরচটা কম, সেখানে কিন্তু সে শিল্প গড়ে তুলতে পারে বা গড়ে তুলতে চায়। এবারে আমরা যদি পরিবহন ব্যবস্থা আমাদের খুব উন্নত হয়ে যায়, তাহলে কিন্তু শিল্পপতিরা যেখানে খুশি শিল্প গড়ে তুলতে পারে। তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু ট্রান্সপোর্ট কস্টের কথা মাথায় রাখতে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সারা দেশেই আমাদের শিল্প গড়ে তোলার সম্ভাবনা আমরা তৈরি করতে পারি।
যদি আমরা পরিবহন ব্যবস্থাটাকে উন্নত করে নিতে পারি। তারপরে হচ্ছে বিপর্যয় মোকাবিলা। যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, খরা বা ভূমিকম্প, সে সময় তাড়াতাড়ি ত্রাণ পৌঁছানোর জন্য বা বিপর্যস্ত এলাকার মানুষজনকে নিরাপদে নিয়ে আসার জন্য আমাদের পরিবহন ব্যবস্থার প্রয়োজন হচ্ছে। প্রতিরক্ষা, দেশের সীমান্তে সেনা পাঠানো বা তাদের সেনাবাহিনীর রসদ পাঠানো, অস্ত্রশস্ত্র পাঠানো, ওষুধপত্র পাঠানোর জন্য আমাদের পরিবহনের প্রয়োজন হচ্ছে। তারপরে হচ্ছে কর্মসংস্থান। এই যে বিশাল একটা পরিবহন ব্যবস্থা, এর সঙ্গে বহু মানুষ কিন্তু যুক্ত রয়েছে এবং তাদের কর্মসংস্থান কিন্তু এই পরিবহন ব্যবস্থা থেকেই হচ্ছে। শিক্ষা সংস্কৃতির প্রসার, যে সকল জায়গায় শিক্ষার উন্নতি রয়েছে, ভালো শিক্ষাকেন্দ্র রয়েছে, সেখানে পরিবহন ব্যবস্থা যদি উন্নত থাকে তাহলে বহু জায়গা থেকে সেখানে শিক্ষা গ্রহণের জন্য মানুষ আসতে পারে, ফলে শিক্ষা সংস্কৃতির প্রসার ঘটবে। জাতীয় আয় বৃদ্ধি, পরিবহন ব্যবস্থার মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জাতীয় আয় বৃদ্ধি হচ্ছে। প্রত্যক্ষভাবে পরিবহন ব্যবস্থা থেকে যে শুল্ক বা কর আদায় হচ্ছে, সেই করের সাহায্যে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পরোক্ষভাবে কৃষির উন্নতি হচ্ছে, শিল্পের উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে, তার মাধ্যমেও কিন্তু জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। এরপরে হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক সংহতিবোধ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে পরিবহন যদি উন্নত হয় তাহলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ হবে, তাদের মধ্যে আদান প্রদান হবে, সংস্কৃতির আদান প্রদান হবে, ফলে জাতীয় সংহতি এবং আন্তর্জাতিক সংহতিবোধও বৃদ্ধি পাবে। পণ্য মূল্যের স্থিতিশীলতা, অর্থাৎ যে জায়গায় যদি ধরলাম আমি একটা জায়গায় আলু খুব ভালো উৎপন্ন হয়, এবারে সেখানে আলু যদি অন্য জায়গায় না নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে, ওই জায়গায় কিন্তু আলুর দাম সেভাবে পাওয়া যাবে না। আবার অন্যত্র যেখানে আলু উৎপন্ন হচ্ছে না বা অল্প উৎপন্ন হচ্ছে, সেখানে কিন্তু আলুরই বিশাল দাম হবে। তাহলে আমি যদি পরিবহন ব্যবস্থা আমার ভালো থাকে তাহলে আমি সর্বত্রই ওই আলুটাকে সমানভাবে পাঠাতে পারবো, তাহলে আমার পণ্য মূল্যের দাম কিন্তু কোনো জায়গায় খুব বেশি, কোনো জায়গায় খুব কম হবে না, অর্থাৎ পণ্য মূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে। আঞ্চলিক অনগ্রসরতা দূরীকরণ, যে সকল অঞ্চলের মানুষ বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া বা তাদের কাছে পৌঁছিয়ে আমরা তাদের উন্নতির চেষ্টা করতে পারি। প্রতিযোগিতামূলক বাজারের সৃষ্টি। প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে একটা বাজারে যদি একই পণ্য বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানি নিয়ে আসে তাহলে কি হবে, প্রতিযোগিতা থাকবে এবং ওই দ্রব্যটির গুণগত মানও ভালো থাকবে এবং দামও খুব বেশি কেউ নিতে পারবে না, ফলে এক কথায় ক্রেতা লাভবান হবে। অর্থাৎ পরিবহন ব্যবস্থা যদি আমার ভালো হয় তাহলে আমার প্রতিযোগিতামূলক বাজারের সৃষ্টি হবে, যার ফলে ক্রেতা কিন্তু উপকৃত হবে। এইভাবে পরিবহন কিন্তু আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত প্রেক্ষাপটে জড়িয়ে রয়েছে। আমরা পরিবহনের গুরুত্বগুলো দেখলাম, এবারে আমরা পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলো বোর্ডের সাহায্যে বুঝে নেব। পরিবহনের মাধ্যমগুলো আমরা এবার জানব, কোথায় কিভাবে পরিবহনটা হচ্ছে তার উপরে ভিত্তি করে পরিবহনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো স্থলপথ, তারপরে হচ্ছে জলপথ, তারপরে হচ্ছে আকাশপথ, তারপরে হচ্ছে রজ্জুপথ, তারপরে হচ্ছে নলপথ। প্রথমে আমরা আলোচনা করব স্থলপথ নিয়ে। স্থলপথে দুটো মাধ্যমে মেইনলি যোগাযোগ পরিবহন হয়ে থাকে, তার মধ্যে প্রথম হচ্ছে সড়ক পথ, আরেকটি হচ্ছে রেলপথ। তো প্রথমে আমরা এই সড়ক পথটা নিয়ে আলোচনা করছি। সড়ক পথ কে নির্মাণ করছে এবং রক্ষণাবেক্ষণ কে করছে তার উপরে ভিত্তি করে সড়ক পথকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে জাতীয় সড়ক পথ। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা সংস্থা NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। NHAI এর তত্ত্বাবধানে যে রাস্তাগুলো তৈরি হয় এবং যেগুলির রক্ষণাবেক্ষণ করে NHAI, সেই
পথ বা রাস্তাগুলোকে বলা হয় জাতীয় সড়ক পথ। এই জাতীয় সড়ক পথগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে আরেক প্রান্ত অবধি বিস্তৃত হয়েছে। এই জাতীয় সড়ক পথগুলো হচ্ছে 55টি জাতীয় সড়ক পথ আমাদের দেশে রয়েছে। আমাদের দেশে মুঘল আমল থেকে কিন্তু সড়ক পথ নির্মাণ করা শুরু হয়। শেরশাহ প্রথম সড়ক পথ নির্মাণ করেন, যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা শেরশাহ সুরি মার্গ নামে পরিচিত। ভারতের যে প্রধান প্রধান সড়ক পথগুলো রয়েছে সেই সড়ক পথগুলো আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখে নেব। সড়ক পথের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে NH7, এটি বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য হচ্ছে 2369 কিলোমিটার। এটা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। তারপরে হচ্ছে NH6, এটা হাজিরা থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য হচ্ছে 1949 কিলোমিটার। তারপরে NH5, এটি কটক থেকে চেন্নাই পর্যন্ত বিস্তৃত। এটা 1533 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। NH15 পাঠানকোট থেকে সামাখিয়ালি পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য হচ্ছে 1526 কিলোমিটার। NH2 দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ডানকুনি পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক। NH47A এর্নাকুলাম থেকে কোচি বন্দর অবধি বিস্তৃত। এটা দৈর্ঘ্য হচ্ছে মাত্র 6 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম সড়ক পথ। এগুলো তোমরা মনে রাখবে, দীর্ঘতম, ব্যস্ততম, ক্ষুদ্রতম, তোমাদের ছোট প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। লেহ লাসা সড়ক পথ হচ্ছে ভারতের উচ্চতম সড়ক পথ। ভারতে জাতীয় সড়ক পথের সংখ্যা হচ্ছে 55টি। NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভারতের সড়ক পথ উন্নয়নের উদ্দেশ্যে 1999 সালে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করে। এই প্রজেক্টে 3টি প্রকল্প মেনলি গ্রহণ করা হয়। তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজটা হচ্ছে কি, ভারতের 4টে প্রধান শহর, মেট্রোপলিটন শহর দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই, এই 4টে মেট্রোপলিটন শহরকে সড়ক পথের মাধ্যমে 4 এবং 6 লেন বিশিষ্ট সড়ক পথের মাধ্যমে যুক্ত করে দেওয়ার যে প্রকল্প, সেটাকে বলা হচ্ছে সোনালী চতুর্ভুজ। এটা দেখতে অনেকটা চতুর্ভুজের মতন হচ্ছে বলে এটার নাম দেওয়া হচ্ছে সোনালী চতুর্ভুজ। দিল্লি থেকে কলকাতা, এটার রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 1453 কিলোমিটার। কলকাতা থেকে চেন্নাই, এটার দৈর্ঘ্য হচ্ছে 1684 কিলোমিটার। এটা হচ্ছে দীর্ঘতম বাহু কলকাতা থেকে চেন্নাই। চেন্নাই থেকে মুম্বাই, এটার দৈর্ঘ্য হচ্ছে 1290 কিলোমিটার। এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু এই সোনালী চতুর্ভুজের। আর মুম্বাই থেকে দিল্লি, এটার দৈর্ঘ্য হচ্ছে 1419 কিলোমিটার। এই প্রকল্পটা শুরু হয়েছিল 1999 সালের 1 জানুয়ারি এবং 2012 সালের 7 জানুয়ারি প্রকল্পটি শেষ হয়। এই প্রকল্পটি গ্রহণ করার উদ্দেশ্য ছিল মেট্রোপলিটন শহরগুলোকে সড়ক পথের মাধ্যমে যুক্ত করে দিয়ে আরও দেশের সার্বিক উন্নয়নে সাহায্য করা। মেট্রোপলিটন শহরে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে বা যে সুবিধা অন্য শহরে পৌঁছে দেওয়া যায়, সেইগুলোর উদ্দেশ্যে কিন্তু এই প্রকল্পটি গ্রহণ করা হয়। এরপরে আরও যে 2টি প্রকল্প গ্রহণ করা হয়, তার মধ্যে হচ্ছে নর্থ সাউথ করিডর এবং ইস্ট ওয়েস্ট করিডর। নর্থ সাউথ করিডরটি হচ্ছে শ্রীনগর থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত বিস্তৃত। এটার দৈর্ঘ্য হচ্ছে 4000 কিলোমিটার। এবং ইস্ট ওয়েস্ট করিডর হচ্ছে গুজরাটের গান্ধীনগর থেকে আসামের শিলচর গুয়াহাটি পর্যন্ত এটি বিস্তৃত। এর দৈর্ঘ্য হচ্ছে 3142 কিলোমিটার। এর টোটাল ডিস্টেন্স হচ্ছে 7142 কিলোমিটার। এই প্রকল্পটি গ্রহণের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিস্তৃত ভারতের বিস্তৃত ডিস্টেন্স, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, পুরো ভারতবর্ষকে সড়ক পথের মাধ্যমে সুন্দরভাবে যুক্ত করা, যাতে সমস্ত দেশের মধ্যে যোগাযোগ ভালোভাবে রক্ষা করা যায় এবং দেশের সার্বিক উন্নয়নে যাতে সাহায্য করে। এই উদ্দেশ্যেই হচ্ছে এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে। সড়ক পথের যে অন্যান্য ভাগগুলো রয়েছে সেগুলো আমরা বোর্ডের সাহায্যে বুঝে নেব। এরপরে দ্বিতীয় ভাগ হচ্ছে রাজ্য সড়ক। রাজ্য সড়কের রক্ষণাবেক্ষণ করে থাকে রাজ্য সরকার। রাজ্য সড়কগুলো রাজ্যের যে সদর বা রাজ্যের রাজধানীর সঙ্গে জাতীয় সড়কগুলোর যোগাযোগ রক্ষা করে থাকে। রাজ্য সড়কগুলো SH এই দ্বারা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গে
যেমন SH12 এ দ্বারা শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সড়ক পথটিকে বোঝানো হচ্ছে। মহারাষ্ট্র হচ্ছে রাজ্য সড়ক নির্মাণে বা রাজ্য সড়কের উন্নতিতে মহারাষ্ট্র সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে। তারপরে হচ্ছে জেলা সড়ক। জেলা সড়কগুলোর রক্ষণাবেক্ষণ করে থাকে PWD বা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। জেলা সড়কের রক্ষণাবেক্ষণ তারা করে থাকে এবং জেলা পরিষদ হচ্ছে এগুলিকে পরিচালনা করে। জেলা সড়ক জেলা সদর দপ্তরের সঙ্গে বা জেলা সদরের সঙ্গে জেলার অন্যান্য জায়গার যোগাযোগ রক্ষা করে থাকে। তারপরে হচ্ছে গ্রামীণ সড়ক। গ্রামীণ সড়কগুলো নির্মাণ করে থাকে বা রক্ষণাবেক্ষণ করে থাকে মেনলি গ্রাম পঞ্চায়েত, তবে বর্তমানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে এই রাস্তাগুলো তৈরি হচ্ছে। এছাড়া আরও যে সড়কপথ রয়েছে তার মধ্যে হচ্ছে সীমান্তবর্তী সড়কপথ। সীমান্তবর্তী সড়কপথ রক্ষণাবেক্ষণ এবং নির্মাণ করে থাকে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। সীমান্তবর্তী সড়কগুলো নির্মাণের উদ্দেশ্য হচ্ছে সীমান্তে যে আমাদের প্রতিরক্ষার কাজে যাতায়াতের জন্য এই সড়কগুলো ব্যবহার করা হয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য এই সীমান্তবর্তী সড়কগুলো ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে এক্সপ্রেসওয়ে বা অতি দ্রুত গতি সম্পন্ন সড়কপথ, যেমন কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখানে খুব দ্রুত গতিতে এই সড়কপথের মাধ্যমে যোগাযোগের জন্য এই এক্সপ্রেসওয়েগুলো ব্যবহার করা হয়। ভারতে এই ধরনের এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 2000 কিলোমিটার। আর হচ্ছে আন্তর্জাতিক সড়কপথ। আন্তর্জাতিক সড়কপথ হচ্ছে যখন যে সড়কপথগুলো বিভিন্ন দেশের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে সেই সড়কপথগুলোকে বলা হয় আন্তর্জাতিক সড়কপথ। যেমন দিল্লি থেকে পাকিস্তানে লাহোর পর্যন্ত সড়কপথ রয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিক সড়কপথের উদাহরণ। তাহলে আমরা বিভিন্ন ধরনের সড়কপথগুলো জানলাম। এবারে সড়কপথের কি সুবিধা এবং কি অসুবিধা রয়েছে বা আমাদের অর্থনৈতিক উন্নতিতে সড়কপথের কি ভূমিকা রয়েছে। সড়কপথের মাধ্যমে কৃষির উন্নতি হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে কৃষিকাজ হয় সেখানে পৌঁছানোর জন্য সড়কপথ হচ্ছে আমাদের অন্যতম একটি মাধ্যম এবং সেখান থেকে কৃষিজ ফসল বাজারে নিয়ে আসার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে সড়কপথ। তারপরে হচ্ছে শিল্পের উন্নতি। শিল্পের উন্নতি অর্থাৎ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেওয়া বা যন্ত্রপাতির যোগান দেওয়া বা শিল্পজাত পদার্থগুলো বাজারে নিয়ে আসার জন্য আমরা সড়কপথ ব্যবহার করি। প্রতিরক্ষার কাজে যে সকল অঞ্চলে প্রতিরক্ষার কাজে আমাদের সেনাবাহিনী রয়েছে সেখানে খাবার পৌঁছানো বা ওষুধপত্র পৌঁছানোর জন্য আমরা সড়ক ব্যবহার করি। বিপর্যয় মোকাবিলার জন্য বন্যা, খরা বা ভূমিকম্প বিভিন্ন বিপর্যয়ে যখন আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছাতে হয় বা ওষুধপত্র পৌঁছাতে হয় তখন আমরা এই সড়কপথ ব্যবহার করে থাকি। এছাড়াও যেহেতু এই সড়কপথের মাধ্যমে খুব দ্রুত যোগাযোগ করা যায় এবং যে কোনো সময়ে যোগাযোগ করা যায়, মানে যেমন আমি যদি রেলপথের সঙ্গে তুলনা করি তাহলে সব কিছুর কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, শিডিউল আছে, কিন্তু সড়কপথের সাহায্যে কিন্তু আমার যখন ইচ্ছে আমি কিন্তু যাতায়াত করতে পারি। এবং সড়কপথের মাধ্যমগুলোও রয়েছে কিন্তু বিভিন্ন মাধ্যমে, যেমন ছোট গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি বিভিন্নভাবে কিন্তু যাত্রী বা পণ্য পরিবহনের সুবিধা কিন্তু সড়কপথে রয়েছে। সড়কপথের অসুবিধাগুলো আমরা এবারে জেনে নেব। সড়কপথের অসুবিধা হচ্ছে সড়কপথে কিন্তু একসঙ্গে খুব বেশি পণ্য বা যাত্রী কোনোটাই বহন করা যায় না, এটা একটা অসুবিধা। অনেক বেশি ডিস্টেন্স যদি যেতে হয় তাহলে কিন্তু সড়কপথে খরচের পরিমাণটা বাড়তে থাকে। অল্প ডিস্টেন্সের জন্য সড়কপথ ভালো, কিন্তু অধিক ডিস্টেন্স যদি আমাকে কভার করতে হয় তাহলে কিন্তু সড়কপথে খরচ বাড়ে। যাত্রী স্বাচ্ছন্দ্যের পরিমাণ কিন্তু সড়কপথে কম। যানজটের সমস্যা রয়েছে, যানজটের ফলে অতিরিক্ত সময় লেগে যায় আমার। তারপরে সড়কপথের আরেকটি অসুবিধা হচ্ছে সড়কপথের মাধ্যমে যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের খরচ কিন্তু অনেক বেশি। বর্ষাকালে বা পাহাড়ি অঞ্চলে যে রাস্তাগুলো রয়েছে সেগুলি ধসের ফলে প্রত্যেক বছরই নষ্ট হতে থাকে, ফলে এই রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণের খরচ কিন্তু খুব বেশি।
এই অসুবিধাগুলো সড়কপথে রয়েছে, তবে সড়কপথ আমাদের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে পরিবহনের দ্বিতীয় মাধ্যম, সড়কপথের দ্বিতীয় ভাগ রেলপথ সম্পর্কে আমরা জানব। রেলপথ ভারতে প্রথম স্থাপিত হয় 1825 সালে। মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল যোগাযোগ গড়ে ওঠে। ভারতের রেলপথ এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীতে তৃতীয় বৃহত্তম। ভারতের রেলপথকে গেজ অনুসারে, গেজ কথার মানে কি, রেল লাইনের যে দুটো পাত রয়েছে তার মাঝের যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে গেজ। গেজ অনুসারে 4টে ভাগে ভাগ করা হয়। ব্রড গেজ, ব্রড গেজের দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স থাকে 1.5 মিটার থেকে 1.7 মিটার। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ। স্ট্যান্ডার্ড গেজে হচ্ছে 1.4 মিটার থাকে ডিস্টেন্স দুটো লাইনের মধ্যে। তারপরে হচ্ছে মিটার গেজ, এখানে থাকে 1 মিটার। আর ন্যারো গেজ, ন্যারো গেজে ডিস্টেন্স থাকে 0.6 থেকে 0.76 মিটার। আমাদের দেশে ব্রড গেজের পরিমাণই হচ্ছে বেশি। ভারতের যে এই সুবিশাল রেলপথ এবং সারা দেশ জুড়ে যে রেল লাইন বিস্তৃত রয়েছে, তাই এই রেলপথ বা রেল ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভারতের রেল পরিষেবা বা রেল অঞ্চলটাকে 17টি রিজিয়নে ভাগ করে নেওয়া হয়েছে। এই 17টা রিজিয়নের নাম এবং কোথায় তাদের সদর দপ্তর রয়েছে সেগুলো আমরা একটু স্লাইডের সাহায্যে দেখে নেব। রেলপথ অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি। পূর্ব রেলপথ, তার সদর দপ্তর রয়েছে কলকাতায়। পূর্ব মধ্য রেলপথের হাজিপুর। দক্ষিণ পূর্ব রেলপথের কলকাতায়। পূর্ব উপকূল রেলপথের ভুবনেশ্বরে। দক্ষিণ পূর্ব মধ্য রেলপথের রয়েছে বিলাসপুরে। উত্তর রেলপথের রয়েছে নিউ দিল্লিতে, এটা হচ্ছে দীর্ঘতম রেলপথ। উত্তর মধ্য রেলপথ এলাহাবাদে। উত্তর পূর্ব রেলপথ গোরখপুরে। উত্তর পূর্ব সীমান্ত রেলপথ মালিগাঁওয়ে। উত্তর পশ্চিম রেলপথ জয়পুরে। পশ্চিম রেলপথ মুম্বাইয়ে। পশ্চিম মধ্য রেলপথ জব্বলপুরে। মধ্য রেলপথ মুম্বাইয়ে। দক্ষিণ রেলপথ চেন্নাইয়ে। দক্ষিণ মধ্য রেলপথ রয়েছে সেকেন্দ্রাবাদে। দক্ষিণ পশ্চিম রেলপথ রয়েছে হুগলিতে এবং কঙ্কন রেলপথ রয়েছে নবী মুম্বাইয়ে। তো আমরা জানলাম যে ভারতের কোথায় কোথায় রেলপথ অঞ্চলগুলোকে 17টা কী ভাগে ভাগ করা হয়েছে এবং তার সদর দপ্তরগুলো। এবারে রেলপথের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা একটু স্লাইডের মাধ্যমে বুঝে নেব, বোর্ডের মাধ্যমে বুঝে নেব। এবারে আমরা জানবো রেলপথের সুবিধাগুলো। রেলপথের প্রথম সুবিধা হচ্ছে কম ব্যয়ে পরিবহন হচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণ দ্রব্য যদি আমাকে কোথাও পাঠাতে হয় বা যেতে হয় তাহলে কিন্তু আমার রেলপথ খুব সুবিধাজনক। শিল্পোন্নতিতে রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, শিল্পতে উৎপন্ন দ্রব্য রেলপথের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু রেলপথের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে কয়লা, সেটা মেনলি কিন্তু রেলপথের মাধ্যমেই পরিবাহিত হচ্ছে। তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর গড়ে ওঠার পেছনে কিন্তু রেলপথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষির উন্নয়নেও হচ্ছে রেলপথের ভূমিকা রয়েছে। কৃষিজাত উৎপন্ন যে পণ্যগুলো রয়েছে সেগুলো বাজারে পাঠানো বা কৃষিতে যে যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য রেলপথ প্রয়োজন। বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে যে কোনো জায়গায় কোনো রকম দুর্যোগ হলে সেখানে ত্রাণ পৌঁছানোর জন্য আমরা রেলপথ ব্যবহার করি। প্রতিরক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী পাঠানোর জন্য বা সেনাবাহিনীর যে অস্ত্রশস্ত্র প্রয়োজন বা ওষুধপত্র প্রয়োজন সেগুলো পাঠানোর জন্য আমরা রেলপথ ব্যবহার করি। এইভাবে রেলপথ কিন্তু আমাদের সমস্ত রকম অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে থাকে। সেই জন্য ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বা লাইফলাইন বলা হয়ে থাকে। রেলপথের অসুবিধা হচ্ছে রেলপথ নির্মাণের প্রাথমিক খরচ খুব বেশি, অর্থাৎ রেলপথ নির্মাণ করা, ট্র্যাক বসানো, রেলের বগি নির্মাণ, এগুলোর প্রাথমিক খরচ কিন্তু খুব বেশি। তারপরে যে কোনো জায়গায় কিন্তু রেলপথ নির্মাণ করা যায় না, নির্দিষ্ট জায়গা দিয়ে যাওয়া হয়। তার একটা নির্দিষ্ট শিডিউল রয়েছে রেল পরিচালনা করা, সেই শিডিউল অনুসারেই কিন্তু গাড়ি চলে। নিজের কারোর পার্সোনাল প্রয়োজনে কিন্তু সেই টাইমটা চেঞ্জ করা যায় না।
এবং অল্প ডিস্টেন্স যদি যাওয়ার দরকার হয় তাহলে কিন্তু রেলপথে খরচ বেশি পড়ে। বেশি ডিস্টেন্সের ক্ষেত্রে রেলপথের খরচ কম হয়, কিন্তু কম ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু রেলপথের খরচ বেশি হয়। তাহলে আমরা সড়কপথের দুটো মাধ্যমই, স্থলপথের দুটোই মাধ্যম সড়কপথ এবং রেলপথ সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপরে আমরা জানব জলপথ সম্পর্কে। ভারত নদীমাতৃক দেশ, অর্থাৎ ভারতের সর্বত্রই কিন্তু নদী রয়েছে, সব অংশেই নদী রয়েছে এবং ভারতের নিচের দিক, দক্ষিণ দিক পুরোই হচ্ছে কিন্তু জল, সমুদ্র দিয়ে আবৃত। কাজে জলপথে যোগাযোগের দিক দিয়েও ভারত কিন্তু যথেষ্ট উন্নত। জলপথের যোগাযোগকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ আর একটা হচ্ছে সমুদ্রপথে যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ হয়ে থাকে নদীপথ, খাল, যে হ্রদ বা উপহ্রদ রয়েছে সেইগুলোর মাধ্যমে ভারতে যোগাযোগ হয়ে থাকে। যে সকল নদী বা খালের মাধ্যমে জলপথে পরিবহন হয় সেগুলিকে জাতীয় জলপথ বা ন্যাশনাল ওয়াটারওয়ে NW এইভাবে প্রকাশ করা হয়। ভারতে এরকম 6টি জাতীয় জলপথ রয়েছে। এই জলপথগুলোর নাম এবং বিস্তার আমরা স্লাইডের মাধ্যমে দেখে নেব। প্রথম জাতীয় জলপথ হলো NW1। NW1 রয়েছে গঙ্গা, ভাগীরথী, হুগলি এই তিনটে নদীর পথকে অনুসরণ করে NW1 গড়ে উঠেছে। এর বিস্তার হচ্ছে 1620 কিলোমিটার। এটি হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ। হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত এর বিস্তার। তারপরে রয়েছে NW2, এটা 891 কিলোমিটারের বিস্তার। ব্রহ্মপুত্র এবং তার উপনদীগুলোর গতিপথকে অনুসরণ করে এই জলপথ গড়ে উঠেছে। পূর্ব ভারতের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এই জলপথ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসামের সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত এর বিস্তার। তারপরে রয়েছে NW3, এটি 205 কিলোমিটার এটি বিস্তৃত। পশ্চিম উপকূল খাল নামে এটি পরিচিত। কোল্লাম থেকে কোট্টাপুরম পর্যন্ত এটি বিস্তৃত। NW4 1095 কিলোমিটারের বিস্তার। এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম জলপথ। গোদাবরী, কৃষ্ণা এবং বিভিন্ন খালের সমন্বয়ে এই জলপথ গড়ে উঠেছে। কাকিনাড়া থেকে পুদুচেরি পর্যন্ত এর বিস্তার। NW5 এর বিস্তার হচ্ছে 620 কিলোমিটার। এটি ইস্ট কোস্ট খাল নামেও পরিচিত। তালচের থেকে ধামরা পর্যন্ত এটি বিস্তৃত। NW6 121 কিলোমিটারের বিস্তার। এটি একটি প্রস্তাবিত জলপথ। বরাক নদীর গতিপথকে কেন্দ্র করে বা অনুসরণ করে এই জলপথ গড়ে উঠবে। লখিমপুর থেকে ভাঙ্গা পর্যন্ত হচ্ছে এর বিস্তার। ভারতের অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের জন্য 1967 সালে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন গঠিত হয় এবং 1986 সালে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয়। এইভাবে এদের তত্ত্বাবধানে ভারতের অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের কিন্তু যথেষ্ট চেষ্টা চলছে। এবারে ভারতের সমুদ্রপথ সম্পর্কে একটু বোর্ডের সাহায্যে আমরা বুঝে নেব। ভারতের সমুদ্রপথ দুভাবে বিস্তৃত রয়েছে, একটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্রপথ আর একটি হচ্ছে উপকূলীয় সমুদ্রপথ। আন্তর্জাতিক সমুদ্র বা বাণিজ্যে কিন্তু ভারত প্রাচীনকাল থেকেই যথেষ্ট উন্নত। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যের সম্পর্ক গড়ে উঠেছে। ইংরেজ রাজত্বে এই যোগাযোগ বা এই ব্যবসা বাণিজ্যের পরিমাণ কিছুটা কমলেও স্বাধীনতার পরে কিন্তু ভারত যথেষ্ট উন্নতি করেছে এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারত কিন্তু এ বিষয়ে অগ্রণী। ভারতের সঙ্গে যে সকল দেশের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে তার মধ্যে কানাডা, আমেরিকা, জাপান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ উল্লেখযোগ্য। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং বেসরকারি সংস্থা উভয়েই হচ্ছে অংশগ্রহণ করেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া অগ্রণী। এছাড়াও বেসরকারি সংস্থার মধ্যে ভারতী শিপিং, বরুণ শিপিং, গ্রেট ইস্টার্ন শিপিং কর্পোরেশন এরা হচ্ছে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক সমুদ্রপথের প্রসঙ্গে দুটো টার্মের কথা বলে রাখি, একটা হচ্ছে শিপিং লাইন আর একটা হচ্ছে শিপিং লেন। শিপিং লাইন হচ্ছে কি, যে সকল সংস্থা বা কোম্পানির জাহাজ সমুদ্রে যাতায়াত করে বা চলাচল করে সেই সংস্থাগুলোকে বলা হচ্ছে শিপিং লাইন। আর শিপিং লেন হচ্ছে
বিস্তৃত মহাসাগরের একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে কিন্তু জাহাজগুলো চলাচল করে। যে পথ অনুসরণ করে জাহাজগুলো সমুদ্রে চলাচল করে তাদেরকে বলা হচ্ছে শিপিং লেন। সেই রাস্তাটাকে বলা হচ্ছে শিপিং লেন। এবারে আমরা উপকূলীয় সমুদ্রপথ সম্পর্কে জানব। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের কচ্ছ, কাথিয়াবাড়, পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূলে কিন্তু উপকূলীয় বাণিজ্য যথেষ্টই উন্নতি লাভ করেছে। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে প্রায় 200টি বন্দর রয়েছে। তার মধ্যে 13টি বন্দর হচ্ছে প্রধান। প্রধান বন্দর বলতে কি বোঝায়? যে বন্দরের মাধ্যমে বছরে অন্ততপক্ষে 50 লক্ষ টন জিনিসপত্রের আমদানি রপ্তানি হয়ে থাকে, সেই বন্দরগুলোকে বলা হয় প্রধান বন্দর। ভারতে এরকম 13টি প্রধান বন্দর রয়েছে। ভারতের 2 উপকূলে যদিও বন্দর রয়েছে, কিন্তু পূর্ব উপকূলের তুলনায় কিন্তু পশ্চিম উপকূলের বন্দরগুলো বেশি উন্নত। কেন বেশি উন্নত? পশ্চিম উপকূলের, আচ্ছা তার আগে আমি একটু বলে দিই বন্দর কি। বন্দর, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পোর্ট। এবারে এই পোর্ট শব্দটা এসেছে লাতিন শব্দ পোর্টা থেকে, যার অর্থ হচ্ছে প্রবেশপথ বা দ্বার। স্থলপথ থেকে জলপথ বা জলপথ থেকে স্থলপথে যখন কেউ প্রবেশ করছে বা যাচ্ছে, বা যে প্রবেশ পথের মধ্যে সে আসছে ভিতরে, সেটাকেই বলা হচ্ছে বন্দর বা পোর্ট। এবারে বন্দর সংক্রান্ত বেশ কিছু টার্ম তোমরা নতুন শুনতে পাবে। তার মধ্যে একটাই বললাম, প্রথমে আমদানি এবং রপ্তানি। আমদানি হচ্ছে আমার দেশে যেটা উৎপন্ন হচ্ছে, সেটা যখন আমি বাইরে কোথাও পাঠাচ্ছি বিক্রির জন্য, তখন সেটা হচ্ছে রপ্তানি। আর কোনো দেশ থেকে যখন আমি কোনো জিনিস কিনছি, নিয়ে আসছি, তখন সেটা হচ্ছে আমদানি। তাহলে নিজের দেশে নিয়ে আসাটা হচ্ছে আমদানি করা, আর নিজের দেশে উৎপন্ন দ্রব্যটা বাইরে পাঠানোটা হচ্ছে রপ্তানি। আমরা বন্দরে পোতাশ্রয় শব্দটি খুঁজে পাবো। পোতাশ্রয় শব্দ হচ্ছে জাহাজের বিশ্রামাগার। জাহাজ যেখানে ঝড় বৃষ্টি হলে যেখানে জাহাজ আশ্রয় নেয় বা জাহাজের যেখানে মেরামতি হয়, সেই অংশটাকে বলা হয় পোতাশ্রয়। পোতাশ্রয় 2 ধরনের হতে পারে, স্বাভাবিক অথবা কৃত্রিম। বন্দরের ক্ষেত্রে আমরা জানবো পুনর্রপ্তানি বন্দর। পুনর্রপ্তানি বন্দর হচ্ছে একটা বন্দরে কোনো জিনিস এলো, সেই বন্দর থেকে ওই জিনিসটা আবার যখন অন্যত্র পাঠানো হবে, তখন সেই বন্দরটাকে বলা হয় পুনর্রপ্তানি বন্দর। যেমন কলকাতা একটি পুনর্রপ্তানি বন্দর। আর হচ্ছে সহযোগী বা পরিপূরক বন্দর। যখন কোনো প্রধান বন্দরের জলের নাব্যতা হ্রাস পাওয়ার জন্য বা অন্য কোনো সমস্যার জন্য বড় জাহাজ যখন ওই বন্দরে প্রবেশ করতে পারে না, তখন ওই বন্দরের সহযোগী হিসেবে আরও একটি বন্দর গড়ে তোলা হয়। সেই বন্দরটাকেই বলা হয় পরিপূরক বা সহযোগী বন্দর। যেমন কলকাতা বন্দরে হুগলি নদীর নাব্যতা হ্রাস পাওয়ার জন্য হলদি নদীকে কেন্দ্র করে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। হলদিয়া বন্দর হচ্ছে কলকাতা বন্দরের পরিপূরক বা সহযোগী বন্দর। তো যেখানে আমাদের আলোচনাটা ছিল যে পশ্চিম উপকূলের বন্দরগুলো পূর্ব উপকূলের তুলনায় কেন এগিয়ে রয়েছে। পশ্চিম উপকূলের বন্দরগুলোতে যে কিছু সুবিধা পশ্চিম উপকূলের বন্দরে পায়, সেগুলো তার মধ্যে হচ্ছে ভগ্ন উপকূল রেখা। পশ্চিম উপকূল স্বাভাবিকভাবেই ভগ্ন হওয়ায় সেখানে স্বাভাবিকভাবে বন্দর এবং পোতাশ্রয় তৈরি করার একটা সুবিধা রয়েছে। ঝড়ঝঞ্ঝার প্রকোপ পশ্চিম উপকূলে কম। আরব সাগরের উপরে ঘূর্ণবাতের পরিমাণ কিন্তু বঙ্গোপসাগরের তুলনায় কম হওয়ায় ঝড়ঝঞ্ঝার প্রকোপ এখানে কম। সমুদ্র এখানে গভীর। পশ্চিম উপকূলে মহীসোপান, অর্থাৎ যেখানে সমুদ্র সঙ্গে হচ্ছে উপকূল গিয়ে মিশছে, সেই অংশটাকে বলা হয় মহীসোপান। এই মহীসোপান অংশ খুব খাড়াভাবে সমুদ্রের সঙ্গে মিশেছে, ফলে পশ্চিম উপকূলের গভীরতা ন্যাচারালি খুব বেশি, যার জন্য বন্দর গড়ে তোলার জন্য পশ্চিম উপকূল আদর্শ। এছাড়াও পশ্চিম উপকূলের বন্দরগুলো যে সুবিধা পেয়ে থাকে, বিস্তৃত পশ্চাৎভূমি। আচ্ছা, পশ্চাৎভূমি হচ্ছে একটা বন্দর যে তার পার্শ্ববর্তী যে সকল এলাকার জিনিসপত্র পাঠাচ্ছে, যে সকল এলাকা থেকে জিনিসপত্র কালেক্ট করে
পাঠাচ্ছে এবং যে জিনিসটা তার বন্দরে এলো সেই জিনিসটা কত দূর অবধি, কত দূর বিস্তৃত অঞ্চলে সে ছড়িয়ে দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে তার পশ্চাৎভূমি। এক কথায় একটা বন্দরের পশ্চাৎভূমি যত বেশি বিস্তৃত হবে সেই বন্দর কিন্তু তত বেশি উন্নত হবে। পশ্চিম উপকূলের বন্দরগুলোর পশ্চাৎভূমি বিস্তৃত হয়। পশ্চিম উপকূলের যে আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে, মহারাষ্ট্র, গুজরাট, এগুলো হচ্ছে শিল্পোন্নত, ব্যবসা বাণিজ্যের থেকে উন্নত, ফলে বন্দরগুলো হচ্ছে বেশি উন্নত এই পশ্চিম উপকূলে হয়েছে। এছাড়াও পশ্চিম উপকূলের মাধ্যমে পশ্চিমী বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যে যোগাযোগ রক্ষা, সেই যোগাযোগ রক্ষার ডিস্টেন্সটা অনেকটা কম হয়, সেই জন্য পশ্চিম উপকূলের বন্দরগুলোর মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়ে থাকে। ফলে ভারতবর্ষে দুই উপকূলে বন্দর থাকলেও পশ্চিম উপকূলের বন্দরগুলো পূর্ব উপকূলের বন্দরের তুলনায় অধিক উন্নত হয়েছে। ভারতের প্রধান বন্দরগুলো সম্পর্কে আমরা একটু স্লাইডের সাহায্যে দেখে নেব। পশ্চিম উপকূলের বন্দর, প্রথমে ম্যাপে দেখা যাচ্ছে কান্দালা বন্দর, রেড সার্কেল দিয়ে কান্দালা বন্দর দেখানো হয়েছে। কান্দালা বন্দর হচ্ছে প্রথম ভারতের একমাত্র করমুক্ত বা নিঃশুল্ক বন্দর, এটা মনে রাখবে খুব ভালোভাবে। কান্দালা বন্দর গুজরাটে অবস্থান করছে, কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে। এর পশ্চাৎভূমি গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্রের উত্তরাংশ, উত্তরপ্রদেশের পশ্চিমাংশে বিস্তৃত। আমদানি করা হয় ওষুধ, ভেষজ, খনিজ তেল, সার, যন্ত্রপাতি ইত্যাদি। রপ্তানি করা হয় ক্ষুদ্র এবং মধ্যম আঁশযুক্ত তুলো, চিনি, সিমেন্ট, লবণ, জিপসাম ইত্যাদি। এরপরে হচ্ছে মুম্বাই বন্দর, মহারাষ্ট্রে অবস্থান করছে মুম্বাই বন্দর। ভারতের এটা বৃহত্তম বন্দর, একে ভারতের প্রবেশদ্বার বলা হয়। এটি মহারাষ্ট্রের আরব সাগরের কোঙ্কণ উপকূলে অবস্থান করছে। মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, কর্ণাটকের উত্তরাংশ হচ্ছে পশ্চাৎভূমি। ওষুধ, খনিজ তেল, তেলজাত দ্রব্য আমদানি করা হয়। তুলো, তামাক, পশম বস্ত্র রপ্তানি করা হয়। এরপরে রয়েছে জওহরলাল নেহরু বন্দর, এখানে বক্সের মাধ্যমে দেখানো হয়েছে জওহরলাল নেহরু বন্দর মহারাষ্ট্রে অবস্থান করছে। জওহরলাল নেহরু বন্দর বা নভসেবা বন্দর হচ্ছে ভারতের সর্বাধুনিক বা হাইটেক বন্দর। এটি মহারাষ্ট্রে অবস্থান করছে, আরব সাগরের কোঙ্কণ উপকূলে। পশ্চাৎভূমি মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটকের কিছু অংশ এর পশ্চাৎভূমির অন্তর্গত। আমদানি করা হয় খনিজ তেল, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, তুলো, তামাক, চামড়া, কার্পাস বস্ত্র রপ্তানি করা হয়। এরপরে রয়েছে মারমাগাঁও বন্দর, এখানে দেখানো হয়েছে, দেখো মারমাগাঁও বন্দর। মারমাগাঁও বন্দর গোয়া রাজ্যে অবস্থান করছে, আরব সাগরের কোঙ্কণ উপকূলে এটা অবস্থান করে। পশ্চাৎভূমি গোয়া, মহারাষ্ট্রের দক্ষিণ অংশ, অন্ধ্রপ্রদেশের পশ্চিম অংশ। আমদানি করা হয় খাদ্যশস্য, খনিজ তেল এবং সার। রপ্তানি করা হয় তুলো, চিনি, কফি, ম্যাঙ্গানিজ, কাজু বাদাম। এরপরে রয়েছে ম্যাঙ্গালোর বন্দর। ম্যাঙ্গালোর বন্দর কর্ণাটকে অবস্থান করছে, আরব সাগরের মালাবার উপকূলে এটি রয়েছে। এর পশ্চাৎভূমি সমগ্র কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলের কিছু অংশ। আমদানি করা হয় খনিজ তেল, ওষুধ, যন্ত্রপাতি, সার। রপ্তানি করা হয় মশলা, মাছ, চিনি, গোলমরিচ। পশ্চিম উপকূলের রয়েছে কোচি বন্দর। কোচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। কোচি বন্দর কেরালা উপকূলে অবস্থান করছে, আরব সাগরের মালাবার উপকূলে। পশ্চাৎভূমি কেরালা, কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ু। আমদানি করা হয় খনিজ তেল, যন্ত্রপাতি, সার, ধাতব দ্রব্য। রপ্তানি করা হয় নারকেলজাত দ্রব্য, কাজু বাদাম, মশলা, বাগদা চিংড়ি ইত্যাদি। এরপরে পূর্ব উপকূলের বন্দরগুলো সম্পর্কে জানবো। প্রথমেই এখানে দেখা যাচ্ছে কলকাতা বন্দর। কলকাতা বন্দর হচ্ছে একটি পুনঃরপ্তানি বন্দর। পুনঃরপ্তানি বন্দর বললাম এর আগে। আর হলদিয়া হচ্ছে কলকাতার সহযোগী বন্দর। অবস্থান পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরবর্তী নদী বন্দর এটি। পশ্চাৎভূমি হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ, আসাম, নেপাল, ভুটান, মেঘালয়, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, ওড়িশার কিছু অংশ। আমদানি করা হয় খনিজ তেল, কাগজ, গন্ধক, ধাতব দ্রব্য। রপ্তানি করা হয় কয়লা, চা, তৈলবীজ, চামড়া। এরপরে রয়েছে পারাদ্বীপ বন্দর, এটি ওড়িশা উপকূলে অবস্থান করছে। পারাদ্বীপ বন্দর হচ্ছে ভারতের গভীরতম বন্দর। এটি বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থান করছে। পশ্চাৎভূমি ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। আমদানি করা হয় উঁচুমানের ইস্পাত, চাল, রাসায়নিক দ্রব্য।
রপ্তানি করা হয় কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, মাছ এবং মাছজাত দ্রব্য। এরপরে রয়েছে বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্র উপকূলে অবস্থান করছে। পশ্চাৎভূমি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ডের পূর্ব অংশ, তামিলনাড়ুর উত্তর অংশ। আমদানি করা হয় খনিজ তেল, লৌহ ইস্পাত, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য। রপ্তানি করা হয় চীনাবাদাম, হরিতকি, আকরিক লোহা, চামড়া ইত্যাদি। এরপরে রয়েছে এন্নোর এবং চেন্নাই। এই দুটো বন্দর দেখা যাচ্ছে তামিলনাড়ুর বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে। অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, কর্ণাটকের দক্ষিণ অংশ, কেরালার পূর্ব অংশ এই বন্দরের পশ্চাৎভূমি। আমদানি করা হচ্ছে খনিজ তেল, খাদ্যশস্য, কাগজ, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য। রপ্তানি করা হয় কফি, ম্যাঙ্গানিজ, কার্পাস বস্ত্র। এরপরে রয়েছে তুতিকোরিন বন্দর। তুতিকোরিন বন্দর দেখা যাচ্ছে তামিলনাড়ুর বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে। কেরলের এবং তামিলনাড়ুর কিছু অংশ এর পশ্চাৎভূমির অন্তর্গত। খনিজ তেল, কয়লা, যন্ত্রপাতি ইত্যাদি আমদানি করা হয় এবং রপ্তানি করা হয় তুলো, পেঁয়াজ, লঙ্কা, মশলা, লবণ প্রভৃতি। তাহলে আমরা ভারতের প্রধান 13টি বন্দর সম্পর্কে জানলাম। এবারে জলপথের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা বোর্ডের সাহায্যে বুঝে নেব। জলপথের সুবিধা, জলপথের প্রথম সুবিধা হচ্ছে পথ নির্মাণের কিন্তু কোনো খরচ এখানে নেই। পরিবহন ব্যয় খুব কম। জলপথের মাধ্যমে যে কোনো পরিবহন যে করা হয় তার ব্যয় হচ্ছে খুব কম হয়। জ্বালানি খরচ খুব কম। অন্যান্য পরিবহনের মাধ্যমের তুলনায় জলপথে পরিবহনের জ্বালানি খরচ কম। পরিবেশ দূষণ হয় না। এছাড়া ভারী পণ্য পরিবহনের ক্ষেত্রে এবং দূরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জলপথ পরিবহন কিন্তু সবসময় সুবিধাজনক। জলপথ পরিবহনের এই সুবিধাগুলোর জন্য জলপথ পরিবহনকে উন্নয়নের জীবনরেখা বলা হয়ে থাকে। জলপথ পরিবহনের কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলো হলো মন্থর গতি, ধীরে ধীরে এই পরিবাহিত হয় বলে যেগুলো দ্রব্য পচনশীল বা দ্রুত পৌঁছাতে হবে এই রকম জিনিসপত্র কিন্তু এই পরিবহনের মাধ্যমে পাঠানো সম্ভব হয় না। আবহাওয়ার উপরে বেশি মাত্রায় নির্ভরশীল। এছাড়া হচ্ছে জলপথের পরিবহনে যে জাহাজ নির্মাণ করা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা বিশাল প্রাথমিক খরচ থাকে। এইগুলোই হচ্ছে জলপথ পরিবহনের অসুবিধা। এছাড়া জলপথ পরিবহনের মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের যথেষ্টই প্রসার হয় বলে জলপথ পরিবহনকে উন্নয়নের জীবনরেখা হিসেবে ধরা হয়। এরপরে আমরা অন্য পরিবহন মাধ্যম, সেটা হচ্ছে আকাশপথে পরিবহন, সেটা সম্পর্কে জানব। আকাশপথে পরিবহন ভারতবর্ষে দুভাবে হয়ে থাকে। একটা অন্তর্দেশীয় বিমান পরিষেবা রয়েছে ভারতে, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, দুটোই রয়েছে। অন্তর্দেশীয় বিমান পরিষেবা অসামরিক বিমান পরিষেবার পরিচালনার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI স্থাপিত হয় 1995 সালে। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ যথেষ্ট উন্নত। 104টি দেশের সঙ্গে ভারতবর্ষের দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে বিমান পরিষেবার। ভারতবর্ষের বিমানবন্দরগুলো বিভিন্ন দেশের বিমান সংস্থা যেমন বাংলাদেশ বিমান, রয়্যাল, নেপাল এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ প্রভৃতি বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো ব্যবহার করে থাকে। ভারত থেকেও বিভিন্ন জায়গায় যাত্রী এবং পণ্য কিন্তু পরিবহন করা হয়ে থাকে। এই বিমান পরিষেবা ছাড়াও 1985 সালে ভারতে রাষ্ট্রায়ত্ত সংস্থা পবন হংস স্থাপিত হয়। পবন হংসের 36টি হেলিকপ্টারের সাহায্যে তৈল উৎপাদক অঞ্চলগুলো মেনলি ওইখানে পরিবহনের জন্য এখানকার হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়। এছাড়াও আন্দামান, নিকোবর, বদ্রীনাথ, কেদারনাথ এই সকল অঞ্চলেও পরিবহনের জন্য কিন্তু পবন হংসের হেলিকপ্টার ব্যবহার করা হয়। এছাড়াও বেসরকারি সংস্থা গ্লোবাল ভেক্ট্রা হেলিকপ্টার এই একই কাজ করে থাকে। এছাড়াও বর্তমানে মালদা থেকে কলকাতা,
বোলপুর শান্তিনিকেতন থেকে কলকাতা, সাগরদ্বীপ থেকে কলকাতার হেলিকপ্টার পরিবহনের সূচনা হয়েছে। আকাশপথ পরিবহনের সুবিধাগুলো হলো খুব কম সময়ে পরিবহন করা যায়। আচ্ছা, তার আগে বলে রাখি, ভারতবর্ষে বিভিন্ন বিমানবন্দর রয়েছে, তার মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সবথেকে বড় বিমানবন্দর হলো দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। এটা হচ্ছে সবথেকে বড় বিমানবন্দর। আকাশপথের সুবিধাগুলো হচ্ছে খুব কম সময়ে দ্রুত গতিতে পরিবহন হচ্ছে। এছাড়া আরামদায়ক হচ্ছে পরিবহন, যাত্রী স্বাচ্ছন্দ্যের পরিমাণ হচ্ছে সবথেকে বেশি। পচনশীল বা যে সকল বস্তু খুব দ্রুত পরিবাহিত করতে হবে, পাঠাতে হবে, সেসব ক্ষেত্রে কিন্তু আকাশপথ হচ্ছে সবথেকে ভালো মাধ্যম। এছাড়া দুর্গম অঞ্চল যেখানে জলপথে বা সড়কপথে পরিবহন করা বা যাওয়া সম্ভব নয়, সেখানেও কিন্তু আকাশপথে যাওয়া সম্ভব। এছাড়া আকাশপথের মাধ্যমে বিপর্যয় কোনো জায়গায় হলে খুব দ্রুত সেখানে পৌঁছানো সম্ভব। প্রতিরক্ষার ক্ষেত্রেও আমরা আকাশপথের সুবিধা গ্রহণ করে থাকি। অসুবিধা হচ্ছে আকাশপথ পরিবহনের অসুবিধা হচ্ছে এখানে পরিবহন খরচ খুব বেশি। ভারী পণ্য পরিবহন করা হচ্ছে অসুবিধাজনক। জ্বালানি খরচও হচ্ছে এই মাধ্যমে অত্যন্ত বেশি। এছাড়া আকাশপথে যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভারতবর্ষে যথেষ্ট উন্নত হয়েছে এবং আকাশপথের সুবিধাগুলো আমাদের দেশের অর্থনৈতিক বিকাশেও যথেষ্ট সাহায্য করছে। তাহলে পরিবহনের প্রধান 3টে মাধ্যম আমরা জানলাম। এরপরে রয়েছে রজ্জুপথ বা রোপওয়ে। রোপওয়ে হচ্ছে তারের মাধ্যমে যখন দুর্গম অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে বা খনি অঞ্চলে মানুষ বা পণ্য যখন পরিবহন করা হয় তখন তাকে বলা হচ্ছে রজ্জুপথ। ভারতের ঝরিয়াতে 30 কিলোমিটার দীর্ঘ রজ্জুপথ রয়েছে, এটাই কিন্তু ভারতের দীর্ঘতম রজ্জুপথ। এছাড়াও দার্জিলিংয়ের বিজনবাড়ি, কালিম্পং এইসব জায়গাতেও কিন্তু রোপওয়ে বা রজ্জুপথ রয়েছে। রজ্জুপথের সুবিধা হচ্ছে দুর্গম অঞ্চলে যেখানে রাস্তাঘাট নির্মাণের অসুবিধা রয়েছে সেখানে কিন্তু পণ্য পরিবহন বা যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই রোপওয়ে ব্যবহার করা যায়। খুব অল্প সময়ে যে সকল অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলন করা হয় অর্থাৎ খনি এলাকাগুলোতেও এর মাধ্যমে পণ্য পরিবহন করা যায়। পরিবহনের আরও একটি মাধ্যম হলো নলপথ। নলপথ বা পাইপলাইনের মাধ্যমে মেনলি তরল বা গ্যাসীয় পদার্থ পরিবাহিত হয়। ক্রুড অয়েল, রিফাইন্ড অয়েল বা প্রাকৃতিক গ্যাস বা জল হচ্ছে নলপথের সাহায্যে পরিবাহিত হয়। প্রথম নলপথ স্থাপিত হয় দিগবয় থেকে তিনসুকিয়া পর্যন্ত। এছাড়াও বিভিন্ন জায়গায় নলপথের মাধ্যমে বর্তমানে যোগাযোগ করা হয় বা পরিবাহিত হয়। এই পরিবাহিত সুবিধা হচ্ছে নলপথের যে খুব কম সময়ে পরিবহন করা যায়, যে জিনিসটা পাঠানো হচ্ছে সেটা কোনো রকম নষ্ট হয় না, খুব কম শ্রম এবং খুব কম খরচে পরিবহন করা সম্ভব হয়। এছাড়া এই পরিবহন মাধ্যমের আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পাতাল রেল। পাতাল রেল ভারতে প্রথম কলকাতায় স্থাপিত হয় 1984 সালে। এটা ভারতের বিশ্বের হিসেবে হচ্ছে 75তম, কলকাতায় 75তম স্থাপন হয়েছে 1984 সালে। এছাড়াও ভারতের অন্যান্য যে জায়গাগুলোতে এখন পাতাল রেল বা মেট্রো রেল চলে তার মধ্যে হচ্ছে বেঙ্গালুরু, দিল্লি, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। পাতাল রেলের সুবিধা হচ্ছে পাতাল রেল যেহেতু ভূগর্ভের ভিতর দিয়ে যাতায়াত হয়, সেজন্য উপরের কোনো রকম যানজট বা কোনো রকম প্রাকৃতিক গোলযোগের প্রভাব কিন্তু এই পরিষেবার ক্ষেত্রে পড়ে না। এর ফলে খুব সহজেই দৈনন্দিন যাতায়াতের জন্য এই মাধ্যমটি কিন্তু খুব ভালো। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিনা বাধায় খুব অল্প সময়ে এই পাতাল রেলের মাধ্যমে পৌঁছে যাওয়া যায় এবং এর ফলে দূষণের মাত্রাও কিন্তু খুব কম হয়। তাহলে আমরা পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলো সম্পর্কে কিন্তু জেনে ফেললাম। এবার এই পরিবহনের বিভিন্ন মাধ্যমের মধ্যে যদি আমরা তুলনা করি, মানে সড়ক পথ, জলপথ, তারপরে রেলপথ, আকাশপথের মধ্যে যদি তুলনা করি,
তাহলে গতির দিক থেকে কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে আকাশপথ। বিমান হচ্ছে সব থেকে দ্রুত পরিবাহিত হয় এবং সব থেকে ধীর গতিতে চলে জলপথের পরিবহন। মাধ্যম মানে কি পরিবহনের মাধ্যম রয়েছে, তাতে কিন্তু সড়ক পথে ভ্যারিয়েশনের পরিমাণ কিন্তু বেশি অন্যান্য মাধ্যমের তুলনায়। খরচের হিসেব যদি আমরা ধরি, তাহলে জলপথে পরিবহনের খরচ হচ্ছে সব থেকে কম। ভারী পণ্য পরিবহনের জন্য জলপথ সব থেকে ভালো, তারপরে হচ্ছে রেলপথ, তারপরে হচ্ছে সড়কপথ, এবং পণ্য পরিবহনের জন্য কিন্তু বিমান পথের দিকে না যাওয়াই ভালো, কারণ তাতে খরচ অনেক বেশি। খরচের দিক থেকে বিমান পরিষেবা বা আকাশ পরিষেবার খরচ সব থেকে বেশি, জল পরিবহনের খরচ হচ্ছে সব থেকে কম। এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা যদি ধরি, তাহলে আকাশ পরিষেবা বা আকাশ পরিবহন যেটা বিমান পরিবহনে হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্যের পরিমাণ সব থেকে বেশি, তারপরে হচ্ছে রেলে, তারপরে সড়কপথে। এইভাবে বিভিন্ন পরিবহনের মাধ্যমগুলো সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানব। আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে পরিবহন এবং যোগাযোগ কিন্তু দুটো আলাদা বিষয়। তাহলে যোগাযোগ কি? যোগাযোগ হচ্ছে যখন দুই বা তার বেশি মানুষের মধ্যে সংবাদের, কোনো তথ্যের বা সংবাদের আদান প্রদান হচ্ছে, কোনো চিত্রের আদান প্রদান হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ পরিবহন এবং যোগাযোগ এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, পরিবহনে কিন্তু কোনো পণ্য বা যাত্রী পরিবাহিত হচ্ছে, অর্থাৎ কোনো বস্তুগত ট্রান্সফার এখানে হচ্ছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু সংবাদ বা কোনো তথ্য বা কোনো চিত্র কিন্তু আদান প্রদান হচ্ছে। এক্ষেত্রে কিন্তু কোনো বস্তুগত ট্রান্সফার হচ্ছে না। পরিবহনের তুলনায় যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত, মানে এক মুহূর্তের মধ্যে আমি আমার খবর বা সংবাদটা পৌঁছে দিতে পারি, যেটা পরিবহনের মাধ্যমে কিন্তু সম্ভব নয়। পরিবহনের খরচের তুলনায় যোগাযোগ ব্যবস্থার খরচ কিন্তু অনেক কম। তো যোগাযোগ ব্যবস্থার যে আধুনিক মাধ্যমগুলো রয়েছে, তার মধ্যে টেলিফোন বা মোবাইল ফোন আমরা এখন সকলেই ইউজ করতে অভ্যস্ত। এবারে এই মোবাইল ফোন দ্রুত সংবাদ প্রেরণের জন্য, দ্রুত সংবাদ পাঠানোর জন্য আমাদের কাজে লাগছে। তারপরে হচ্ছে উপগ্রহ চিত্র হচ্ছে কৃত্রিম উপগ্রহে যে বৈদ্যুতিন যন্ত্র রয়েছে, সেই বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে যখন বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে উপগ্রহ চিত্র হবে না, উপগ্রহ হবে স্যাটেলাইট। তো এই ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় আর্যভট্ট। এছাড়া ইনস্যাটের মাধ্যমে ভারতের বিভিন্ন অংশে টেলি ব্যবস্থা চলছে। তারপরে হচ্ছে ইন্টারনেট হচ্ছে মোবাইল বা কম্পিউটারের মোডেমের সাহায্যে উপগ্রহের মাধ্যমে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয়, তাকে বলা হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে কিন্তু সারা পৃথিবীর জুড়ে যোগাযোগ ব্যবস্থা রক্ষা হয়েছে। এছাড়া হচ্ছে ইমেল মানে ইলেকট্রনিক মেল, অর্থাৎ যে কোনো তথ্য বা চিঠি আমরা যখন এই ইলেকট্রনিক মেলের মাধ্যমে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলো হলো, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় খুব অল্প সময়ে আমরা এই যোগাযোগ রক্ষা করতে পারি এবং খুব কম খরচে যোগাযোগ রক্ষা করা যায়। এছাড়া যেটা এই কোভিড পরিস্থিতিতে কিন্তু সারা পৃথিবী যখন ঘরের মধ্যে আবদ্ধ, তখন কিন্তু এই আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই আমরা সুস্থ থেকেও সুষ্ঠুভাবে আমাদের কাজকর্ম পরিচালনা করতে পারছি। তাহলে আমরা পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাগুলো সম্পর্কে জেনে নিলাম। এবারে এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে, তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাপ পয়েন্টিং। তো ম্যাপ পয়েন্টিং আমরা একটা আউটলাইন ম্যাপের সাহায্যে একটু দেখে নেব। আচ্ছা, তোমাদের এই অংশ থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে, এবং যদি মাধ্যমিকের প্রশ্নগুলো দেখো, তাহলে এই অংশ থেকে একটা বা অনেক সময় দুটো প্রশ্ন কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে আসে। তো ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আমি এখানে 10টা পয়েন্ট করে রেখেছি, সেগুলো আমি এখানে পয়েন্ট করে দেখাবো। তোমাদের প্রশ্ন যদি দেখো, তোমাদের কিন্তু ডাইরেক্ট বন্দরের নাম দিয়ে কিন্তু পয়েন্টিং করতে কমই আসে। এখানে যেমন প্রথমটা আছে গভীরতম বন্দর। ভারতের গভীরতম বন্দর হচ্ছে পারাদ্বীপ। তাহলে তোমাকে পারাদ্বীপটাও মনে রাখতে হবে, তবেই তুমি কিন্তু এখানে পয়েন্টিং করতে পারবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব ভারতের গভীরতম বন্দর পারাদ্বীপ। ওড়িশা উপকূলে অবস্থান করছে।
পারাদ্বীপ দেখালাম। এরপরে হচ্ছে 2 নম্বরে আছে দেখো নিঃশুল্ক বন্দর। ভারতের একমাত্র নিঃশুল্ক বন্দর বা করমুক্ত বন্দর হচ্ছে কান্দালা। এটা গুজরাটে অবস্থান করছে। তোমরা ম্যাপে চাইলে নামও লিখতে পারো বা এইভাবে যেভাবে তোমাদের কোয়েশ্চেনে 10টা প্রশ্ন আছে এভাবে পরপর সাজিয়ে নিয়ে সেই নাম্বারগুলো কিন্তু ম্যাপের মধ্যে ইউজ করতে পারো। তাহলে ম্যাপটা নোংরাও হবে না এবং ম্যাপে বেশি মোছামুছি করারও দরকার হবে না। তারপরে হচ্ছে 3 নম্বরে আছে ভারতের প্রবেশদ্বার। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। মুম্বাই বন্দর দেখালাম। তারপরে 4 নম্বরে আছে হাইটেক বন্দর। হাইটেক বন্দর বা সর্বাধুনিক বন্দর বলা হয় জওহরলাল নেহরু বন্দরকে। এই জওহরলাল নেহরু বন্দরও রয়েছে মহারাষ্ট্রে। এরপরে রয়েছে পুনর্রপ্তানি বন্দর। পুনর্রপ্তানি বন্দর, কলকাতা বন্দরকে পুনর্রপ্তানি বন্দর বলা হয়। পুনর্রপ্তানি বন্দর আমরা দেখে নেব। তারপরে 6 নম্বরে রয়েছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরও কিন্তু কলকাতাতেই অবস্থান করছে। তাহলে ওই একই জায়গাকেই আমরা দেখাবো। তারপরে 7 নম্বরে রয়েছে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান করছে দিল্লিতে। এখানে আমরা দিল্লি দেখাবো। তারপরে 8 নম্বরে রয়েছে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর হলো চেন্নাই। তারপরে 9 নম্বরে রয়েছে আরব সাগরের রানী। আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে। কোচি বন্দরের অবস্থান আমরা দেখে নেব। তারপরে 10 নম্বরে রয়েছে বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর তোমাদের এর আগের মাধ্যমিকেও শুধু বন্দরের নাম দিয়ে বা অনেক সময় পূর্ব উপকূলের একটি বন্দর দেখাও এইভাবেও এসেছে। তো বিশাখাপত্তনম বন্দরের অবস্থান আমরা এখানে দেখে নিচ্ছি। 10 নম্বরে বিশাখাপত্তনম বন্দর। এই অংশ থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো আসে মোটামুটি সেগুলো এই 10টা ম্যাপ পয়েন্টিং দেখানো হলো এখানে। ম্যাপ পয়েন্টিং করতে গেলে অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যেহেতু তোমাদের সিলেবাসে 10 নম্বর থাকে এই ম্যাপ পয়েন্টিংয়ের উপর, এবং ম্যাপ পয়েন্টিংয়ের মূল উপায় হচ্ছে, ভালো করার মূল উপায় হচ্ছে কিন্তু প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু ভালোভাবে করতে পারবে এবং এটাতে ভালো মার্কসও কিন্তু স্কোর করা খুব সম্ভব। তাহলে এই অধ্যায়ের ম্যাপ পয়েন্টিংগুলো আমরা দেখে নিলাম। এবারে আমরা এই অধ্যায় থেকে আর যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো একটু স্লাইডের মাধ্যমে দেখে নেব। অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্ন যার প্রশ্নমান 5 হতে পারে, সেগুলো হতে পারে পরিবহনের গুরুত্বগুলো লেখো, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন, স্থলপথ পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব লেখো, ভারতের পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের 2টি বন্দর সম্পর্কে সংক্ষেপে লেখো, ভারতের অর্থনৈতিক উন্নতিতে সড়ক পথের গুরুত্ব লেখো। ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে যার প্রশ্নমান 3 হতে পারে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো, আকাশপথ এবং জলপথ পরিবহনের মধ্যে পার্থক্য লেখো, সোনালী চতুর্ভুজ কি, আধুনিক যোগাযোগ ব্যবস্থার যে কোনো একটি মাধ্যম সম্পর্কে লেখো, ভারতের আকাশপথ পরিবহনের সমস্যাগুলি লেখো, রজ্জু পথের গুরুত্বগুলি লেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব লেখো, বন্দর নগর কি। বন্দর নগর কি বলি, বন্দরের কোনো বন্দর যখন গড়ে ওঠে তখন সেই বন্দরের কর্মসংস্থান বা যোগাযোগ ব্যবস্থা এই সমস্ত বিষয়গুলোকে কাজে লাগিয়ে যখন কোনো নগর গড়ে ওঠে, ওই বন্দরের আশেপাশে যখন কোনো বন্দর গড়ে ওঠে তখন সেই নগরটাকে বলা হয় বন্দর নগর। যেমন মুম্বাই বন্দরকে কেন্দ্র করে মুম্বাই নগরের গড়ে উঠেছে। সংক্ষিপ্ত প্রশ্নমান এগুলো হতে পারে, এগুলো প্রশ্নমান 2 হবে।
পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, সহযোগী বা পরিপূরক বন্দর কাকে বলে, পোতাশ্রয় কাকে বলে, হীরক চতুর্ভুজ প্রকল্প কি? হীরক চতুর্ভুজ প্রকল্প হচ্ছে 2014 সালে রেল বাজেটে একটা পরিকল্পনা গ্রহণ করা হয় যে ভারতে যে মেট্রোপলিটন শহরগুলো রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই, এগুলিকে রেলপথের মাধ্যমে যুক্ত করা হবে। দ্রুতগামী রেলের মাধ্যমে এই 4টে মেট্রোপলিটন শহরকে যোগাযোগ করা হবে দেশের সার্বিক উন্নয়নের জন্য। এটাই হচ্ছে হীরক চতুর্ভুজ প্রকল্প নামে পরিচিত। 5 নম্বরে আছে বন্দর সংযোগ পরিকল্পনা। বন্দর সংযোগ পরিকল্পনা হচ্ছে বিভিন্ন বন্দরগুলোকে 4 লেন বা 6 লেন বিশিষ্ট সড়ক পথের মাধ্যমে যুক্ত করার যে পরিকল্পনা NHAI বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গ্রহণ করেছে, সেটাকেই বলা হচ্ছে বন্দর পরিকল্পনা। এই বন্দর পরিকল্পনার মাধ্যমে দ্রুত বন্দরের থেকে জিনিসপত্র বাজারে ছড়িয়ে পড়া বা যে অংশ থেকে বন্দরে জিনিস আসছে সেখানে বন্দরে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে এই বন্দর সংযোগ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পশ্চাৎভূমি কি, শিপিং লাইন এবং শিপিং লেন কি, পাইপলাইন পরিবহন কি, পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের একটি করে বন্দরের নাম লেখো, ভারতের 2টি শহরের নাম লেখো যেখানে পাতাল রেল পরিষেবা রয়েছে। তাহলে আজকের আলোচনায় পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যে আলোচনা করা হলো, আশা করব সেই আলোচনা তোমাদের এই অধ্যায়টা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।